কবিতাটি পড়ার আগে আমার শেষ পয়েন্ট হচ্ছে দ্য ডিভিশন অফ দ্য পোয়েম। কবিতাটা কয় ভাগে বিভক্ত না? দ্য পোয়েম দ্য সিক্রোস কনসিস্ট অফ টু কোয়াড্রেন্ট। কবিতাটা কিন্তু দুটো কোয়াড্রেন্ট রয়েছে। কোয়াড্রেন্ট কি না? কোয়াড্রেন্ট হচ্ছে চারটা লাইনের একটা স্ট্রেঞ্জার। কবি প্রথম কোয়াড্রেন্টে কি বলছেন? তার কবিতার প্রথম লাইনে কবি বলছেন ও রোজ। আমরা সবাই জানি রোজ ইজ আ বিউটিফুল ফ্লাওয়ার। রোজ হচ্ছে একটা ফুলের নাম। এছাড়াও রোজ ইজ আ সিম্বল অফ লাভ। গোলাপ হচ্ছে ভালোবাসার সিম্বল। রোজ ইজ আ সিম্বল অফ বিউটি, সুন্দরতার সিম্বল, সৌন্দর্যের সিম্বল, এবং ইনোসেন্স মানে সরলতার সিম্বল। তাহলে গোলাপ শুধুমাত্র গোলাপ ফুল নয়, গোলাপ হচ্ছে এখানে সিম্বল। কিসের সিম্বল? লাভের সিম্বল, ইনোসেন্সের সিম্বল এবং বিউটির সিম্বল। দাও আর্ট সিক। দাও, দাও মানে হচ্ছে ইউ। দাও মানে কি? দাও মানে হচ্ছে ইউ এবং আর্ট মানে হচ্ছে আর। না, দাও আর্ট মানে হচ্ছে ইউ আর। এই দাও এবং আর্ট এই দুটোই হচ্ছে আর্কেইক ওয়ার্ড। আর্কেইক ওয়ার্ড কোনগুলো? না, আর্কেইক ওয়ার্ড হচ্ছে সেই সমস্ত ওয়ার্ড যেগুলো পুরোনো দিনে ব্যবহার হতো কিন্তু এখন আর সেরকম ভাবে ব্যবহার হয় না। এখন যদি আমাদেরকে বলতে হয় যে ইউ আর বিউটিফুল, আমরা সিম্পলি বলি ইউ আর বিউটিফুল। আমরা কিন্তু বলি না দাও আর্ট বিউটিফুল। তাহলে দাও এবং আর্ট এই সমস্ত ওয়ার্ডগুলো আর্কেইক ওয়ার্ড, কারণ এগুলো আগের দিনে ব্যবহার হতো, আগেকার দিনে ব্যবহার হতো, এখন আর সেরকম ভাবে ব্যবহার হয় না। তো বলছে ও রোজ দাও আর্ট সিক। সিক মানে কি? সিক মানে হচ্ছে আনওয়েল, অসুস্থ, বা আমরা বলতে পারি ল্যাক অফ হেলথ, মানে সুস্থতার অভাব, সেটাই অসুস্থ। তাহলে কবি প্রথম লাইনে বলছে হে গোলাপ তুমি অসুস্থ। আচ্ছা, আমরা ও কথাটা কখন ব্যবহার করে থাকি? যখন আমরা কাউকে অ্যাড্রেস করি তখন আমরা ও কথাটা ব্যবহার করে থাকি, হে কথাটা ব্যবহার করে থাকি। যখন তুমি কাউকে বলো, তুমি কারোর নাম ধরে ডাকো, তখন তুমি ও কথাটা বলো বা হে কথাটা ব্যবহার করো। বাট তুমি যদি বাড়িতে লক্ষ্য করো তাহলে সেখানে বলবে ও গো শুনছো, তোমরা বেসিক্যালি লক্ষ্য করেছো। তাহলে সেখানে কি কাউকে অ্যাড্রেস করা হচ্ছে। তাহলে দ্য পোয়েট অর দ্য স্পিকার অ্যাড্রেসেস দ্য রোজ। এখানে কবি বা বক্তা গোলাপকে সম্বোধন করছে। আবার এই ওটা ব্যবহার করার আরেকটা কারণ হতে পারে, সেই কারণটা হচ্ছে গোলাপটা যেহেতু অসুস্থ, সেই যন্ত্রণার জন্য কবি কিন্তু এখানে ও কথাটা ব্যবহার করেছে। তাহলে প্রথম লাইনে বলছেন যে ও রোজ দাও আর্ট সিক। দ্য পোয়েট অর দ্য স্পিকার অ্যাড্রেসেস দ্য রোজ, গোলাপকে সম্বোধন করছে, and informs the rose that it is sick, এবং গোলাপকে জানিয়ে দিচ্ছে যে গোলাপটা অসুস্থ। Now my question to you is that যে গোলাপকে কেন জানাতে হচ্ছে সে অসুস্থ? আরে তোমার বয়স মোটামুটি এখন 17-18 যাই হোক, তোমার যখন শরীর অসুস্থ হয় তোমাকে কি বলে দিতে হয় যে তোমার শরীর অসুস্থ? না, তুমি বুঝতে পারো যে আমার শরীর অসুস্থ। আশা করি তুমি বুঝতে পারো তোমার শরীর অসুস্থ। কিন্তু তুমি যখন ছোট ছিলে, এই ছোট যখন ছিলে, না এতটা নাই, একটু বড় যখন ছিলে, ঠিক আছে, মোটামুটি 2-3 বছরে, তখন যখন তোমার শরীর অসুস্থ হতো তখন তো তোমাকে মা জানিয়ে দিত যে বাবু তোর শরীরটা অসুস্থ। তখন তুমি বুঝতে পারতে না। তাহলে এখানে দেখো গোলাপকেও কিন্তু বলে দেওয়া হচ্ছে যে তোর শরীর অসুস্থ। কেন? বিকজ দ্য রোজ ইজ ইন দ্য স্টেট অফ ইনোসেন্স। কারণ গোলাপ এখনো কিন্তু সরল, এখনো সে নিষ্পাপ, এখনো সে অনভিজ্ঞ, তাই তাকে জানিয়ে দেওয়া হচ্ছে যে তোর শরীরটা অসুস্থ। এরপর হয়তো আরেকটা কোশ্চেন তোমাদের মাথার মধ্যে এসেছে যে হোয়াই ইজ দ্য রোজ সিক? গোলাপটা অসুস্থ কেন? তার কি কোনো রোগ হয়েছে? তার জন্য কি অসুস্থ? কেন অসুস্থ গোলাপটা? না, বলে রাখি, ইন দ্য পোয়েম দ্য রোজ ইজ সিক বিকজ দ্য ইনভিজিবল ওর্ম হ্যাজ প্রেড অন ইট, and as a result the rose is on the verge of destruction and decay. এই কবিতাতে গোলাপটা অসুস্থ কারণ একটি অদৃশ্য কীট সে এসে শিকার করেছে গোলাপটাকে, এবং তার ফলস্বরূপ গোলাপটা এখন at the verge of decay and destruction, সে এখন ধ্বংস হতে চলেছে। সেই জন্য গোলাপটা অসুস্থ।
এটাই কিন্তু সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল বা টাইটেলের তাৎপর্য। টাইটেলটার নাম হচ্ছে দ্য সিক রোজ। সেখানে তোমাদের হয়তো মনে হতে পারে যে রোজটা সিক কেন, কারণ ইনভিজিবল ওর্মটা স্বীকার করেছে সেই রোজটাকে, সেই জন্য রোজটাকে সিক বলা হচ্ছে। তারপর দ্বিতীয় লাইনে কি বলছে, দ্য ইনভিজিবল ওর্ম। ইনভিজিবল মানে হচ্ছে আনসিন। আনসিন মানে কি, আনসিন মানে হচ্ছে অদৃশ্য, যেটাকে দেখা যায় না। আর ওর মানে হচ্ছে ইনসেক্ট। ওর মানে হচ্ছে ইনসেক্ট, কীট। বা এখানে আমরা বলতে পারি যে ওর ইজ এ সিম্বল অফ এভিল, ডিস্ট্রাকশন বা এক্সপেরিয়েন্স। ওরটা হচ্ছে কিসের সিম্বল, অভিজ্ঞতার সিম্বল, খারাপের সিম্বল। ঠিক যেরকম ভাবে গোলাপটা হচ্ছে সরলতার সিম্বল, ভালোবাসার সিম্বল। তাহলে এইখানে কি বলছে, দ্য ইনভিজিবল ওর্মটাকে ইনভিজিবল বলা হয়েছে, অদৃশ্য বলা হয়েছে। না, এই ইনভিজিবল ওয়ার্ডটা দুটো মানে হতে পারে। না, প্রথম মানে কি হতে পারে না, দ্য ওয়ার্ড ইনভিজিবল সাজেস্ট অন দ্য ওয়ান হ্যান্ড দ্যাট দ্য ওর্ম ইজ ইনভিজিবল। যে কীটটা হচ্ছে ইনভিজিবল বা অদৃশ্য বিকজ দ্য ওর্ম ফ্লাইজ ইন দ্য ডার্কনেস অফ দ্য নাইট। কারণ ওর্মটা রাতের অন্ধকারে উড়ে বেড়ায়। দেখো তার পরের লাইনেই বলেছে দ্যাট ফ্লাইজ, ফ্লাইজ মানে ওড়া, ইন দ্য নাইট, ইন দ্য নাইট মানে ইন দ্য ডার্কনেস অফ দ্য নাইট, রাতের অন্ধকারে। তা রাতে যদি ওড়ে, আশা করি দেখা সম্ভব নয়। তোমার পক্ষে কি সম্ভব রাতে যদি কিছু ওড়ে তোমার পক্ষে কি দেখা সম্ভব? যদি তুমি না অন্য কিছু চোখ লাগিয়েছো, ঠিক আছে, বিড়াল যদি চোখ লাগিয়েছো তাহলে তোমার পক্ষে দেখা সম্ভব, কিন্তু মানুষের পক্ষে রাতের অন্ধকারে যদি কিছু ওড়ে সেটাকে দেখা সম্ভব নয়। সেই জন্য এখানে ইনভিজিবল কথাটা ব্যবহার করা হয়েছে। এর আরেকটা মানে হতে পারে যে দ্য রোজ ইজ নট কোয়াইট অ্যাওয়্যার অফ দ্য ওর্ম অ্যান্ড দ্যাট ইট ইজ ইন ডেঞ্জার। গোলাপটা কিন্তু জানে না যে তার কি ক্ষতি হতে চলেছে, তার কি ভয়ানক পরিস্থিতি হতে চলেছে, সে কিন্তু সেটা জানে না, সে সেটা দেখতে পাচ্ছে না, তাই তার কাছে সেই ক্ষতিটাও কিন্তু অদৃশ্য। সেই জন্য এখানে ইনভিজিবল ওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে। এই দুটো মানে আশা করি বোঝা গেছে। 3 নাম্বার লাইনে কি বলছে, দ্যাট ফ্লাইজ ইন দ্য নাইট। ফ্লাইজ মানে ওড়া, যেটা আমি বললাম। ইন দ্য নাইট বলতে ইন দ্য ডার্কনেস অফ দ্য নাইট, মানে ওর্মটা কখন উড়ে বেড়াচ্ছে, রাতের অন্ধকারে উড়ে বেড়াচ্ছে। ইন দ্য হাউলিং স্টর্ম, হাউলিং মানে হচ্ছে রোরিং। রোরিং মানে কি, রোরিং মানে গর্জন করা। আর স্টর্ম মানে হচ্ছে টেম্পেস্ট, মানে ঝড়। ঝড় গর্জন করছে। দেখবে যখন খুব জোর বাতাস বয় তখন তার একটা শব্দ থাকে, সেই শব্দটাকে এখানে গর্জন বলা হচ্ছে, ঠিক আছে। কিন্তু এই হাউলিং ওয়ার্ডটার একটা মেটাফরিক্যাল মানেও রয়েছে, একটা অন্তর্নিহিত মানেও রয়েছে। সেই মানেটা হচ্ছে দ্য ডেসপারেট নেচার অফ দ্য ওয়ার্ল্ড। The word howling metaphorically stands for the desperate nature of the owl and the lustful nature of the owl. যে কীট সে কতটা লালসায় পরিপূর্ণ এবং তার মধ্যে কতটা ডেসপারেটনেস কাজ করছে সেটাও কিন্তু এই হাউলিং ওয়ার্ডটার মধ্যে দিয়ে বোঝা যায়। তাহলে প্রথম 4টা লাইনে কবি কি বলছে, যে হে গোলাপ তুমি অসুস্থ। তার অসুস্থতার কারণ কি না, দ্য ইনভিজিবল ওর্ম, সেই অদৃশ্য কীট যে ঝড়ো রাতে, যে রাতে খুব ঝড় দিচ্ছে সেই সময় সে কি করছে না, উড়ে বেড়াচ্ছে। দ্যাট ফ্লাইজ ইন দ্য নাইট, মানে সেই কীটটা উড়ে বেড়াচ্ছে। কখন উড়ে বেড়াচ্ছে না, সেই ঝড়ো রাত্রে। তাহলে আমরা আগের কোয়াড্রেন্টে কি দেখলাম না, একটা অদৃশ্য কীট যে রাতের অন্ধকারে উড়ে বেড়াচ্ছে, কিন্তু সেই রাতের যে ওয়েদার সেটা কিন্তু খুব একটা ভালো নয় না। ওয়েদারে সেই সময় যে হাওয়াটা বইছে সেটা খুব জোর বইছে, একটা ঝড় উঠেছে সেই রাতে। আচ্ছা, তুমি যদি রাত্রে ঘুরতে বার হও কোথাও, হঠাৎ করে যদি ঝড় নেমে আসে, হঠাৎ করে যদি ঝড় নেমে আসে, হঠাৎ করে যদি বৃষ্টি হয়, তুমি কি করবে? না না, ছাতা ফোটাবে না, তোমার কাছে ছাতাও নেই, ছাতাটাও নেই, তখন তুমি কি করবে? তুমি একটা আশ্রয়ের সন্ধান করবে। ঠিক একই রকম ভাবে সেই অদৃশ্য কীটটাও আশ্রয়ের সন্ধান করছে। দেখো সেকেন্ড লাইনে কি বলছে, সেকেন্ড কোয়াড্রেন্টের প্রথম লাইনে কি বলা হচ্ছে, হ্যাজ ফাউন্ড আউট দাই বেড। এর আগে আমি একটা ওয়ার্ড অ্যাড করব, দুটো ওয়ার্ড, সরি, দা ওর। ওকে, দা ওর্ম হ্যাজ ফাউন্ড আউট দাই বেড। ফাউন্ড আউট মানে কি, ফাউন্ড আউট মানে হচ্ছে ডিসকভার, মানে খুঁজে পেয়েছে।
কীট, সে অদৃশ্য কীট কি খুঁজে পেয়েছে? দাই। দাই মানে হচ্ছে ইয়োর। এই দাইটাও একটা আর্কেইক ওয়ার্ড, যার মানে হচ্ছে ইয়োর। ইয়োর বলতে কে? দ্য রোজ। সে যখন প্রথম লাইনে ছিল, ও রোজ দাও আর্ট সে, ওখানে দাও মানে হচ্ছে ইউ। দাওটা কাকে বোঝানো হচ্ছে? গোলাপকে বোঝানো হচ্ছে। সে এইখানে দাই বলতে কি ইয়োর, কাকে বোঝানো হচ্ছে? গোলাপকে। বেড, বেড মানে হচ্ছে ফ্লাওয়ার বেড, বা আমরা বলতে পারি দ্য বেড অফ দ্য রোজ, গোলাপের যে বিছানা বা ফুলের যে বিছানা সেটা। তাহলে দ্য ওর ইন দ্য ডার্কনেস অফ দ্য নাইট হ্যাজ ডিসকভার্ড দ্য ফ্লাওয়ার বেড, সেই অদৃশ্য কীট সে রাতের অন্ধকারে কি খুঁজে পেয়েছে? ফুলের বিছানা খুঁজে পেয়েছে। অফ ক্রিমসন জয়, এই ক্রিমসন ওয়ার্ডটার মানে হচ্ছে রক্তিম, ডিপ রেড। ডিপ রেড কালারকে বলা হয় ক্রিমসন, মানে রক্তিম, আর জয় মানে আনন্দ। এই ক্রিমসন কথাটা দুটো জিনিসকে সাজেস্ট করে। দ্য ওয়ার্ড ক্রিমসন রেফার্স টু দ্য রোজেস বিউটিফুল রেড কালার, গোলাপের যে গাঢ় লাল রং সেটাকে ক্রিমসন বলা হয়, এবং সিম্বলিক্যালি ইট রেফার্স টু দ্য লাস্টফুল নেচার অফ দ্য ওর। এবং এই ওয়ার্ডটা ক্রিমসন শুধুমাত্র যে গোলাপের লাল রংকে বোঝায় এমনটা নয়, এটা আবার কোন জিনিসটাকে বোঝাচ্ছে না, সেই কীটের, সেই অদৃশ্য কীটের যে একটা লালসাপূর্ণ, লালসাতে ভর্তি যে একটা ক্যারেক্টার, সেটাকেও কিন্তু তুলে ধরছে। তা বলছে অ্যাট হিজ ডার্ক সিক্রেট লাভ। হিজ বলতে কার? হিজ বলতে দা ওর। আমি ইন্ট্রোডাকশনের সেকশনে বলেছিলাম যে ওরটা কিন্তু মাস্কুলাইনিটির সিম্বল বা মেলের সিম্বল, এবং রোজটা হচ্ছে ফিমেলের সিম্বল বা ফেমিনিটির সিম্বল। তখন আমি বলেছিলাম যে কবিতার মধ্যে এমন একটা জায়গা আসবে যেখানে আমি দেখিয়ে দেব যে ওরটাকে কিন্তু অ্যাজ এ মেল হিসেবেও কিন্তু অনেক অনেক ক্রিটিক দেখেছে। এখানে দেখো হিজ কথাটা ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে? হিজ আমরা সাধারণত পুরুষদের ক্ষেত্রে ব্যবহার করি। তো বলছে হিজ বলতে কাকে বোঝানো হচ্ছে? দা ওর। তার ভালোবাসাটাকে কি বলা হচ্ছে না ডার্ক। ডার্ক মানে হচ্ছে নট পিওর, যেটা পিওর নয়, যার মধ্যে ভেজাল রয়েছে, যার মধ্যে ভেজাল রয়েছে সেটা হচ্ছে ডার্ক। এবং সিক্রেট মানে কি? সিক্রেট মানে হচ্ছে হিডেন, মানে সিক্রেট মানে হিডেন। তাহলে তার ভালোবাসা, সেই কীটের ভালোবাসাটাকে কি বলা হচ্ছে? ডার্ক, মানে যেটা পিওর নয় এবং হিডেন, সিক্রেট। আচ্ছা, তার ভালোবাসাটা কেন সিক্রেট বলা হচ্ছে, ডার্ক বলা হচ্ছে? এমনটা নয় যে কীট বলছে যে আমার পরিবারের লোক মানবে না, সেই জন্য আমাকে সিক্রেট রাখতে হয়েছে আমাদের লাভ অ্যাফেয়ারটা, এমনটা তো নয়। তাহলে এইখানে যে এক্সপ্রেশনটা রয়েছে ডার্ক সিক্রেট লাভ, এই এক্সপ্রেশনটা বলতে কি বোঝায় না, দ্য এক্সপ্রেশন ডার্ক সিক্রেট লাভ refers to the illegitimate love of the old that corrupts the rose in the darkness of the night. এইখানে ডার্ক সিক্রেট লাভ, এই যে ফ্রেজটা রয়েছে, এই যে উক্তিটা রয়েছে, এই উক্তির মধ্যে দিয়ে কি বোঝানো হচ্ছে না, সেই অদৃশ্য কীট তার অবৈধ সম্পর্ক, যেটা গোলাপের যে সরলতা রয়েছে, গোলাপের যে পিউরিটি রয়েছে, সেটাকে কিন্তু নষ্ট করে দিচ্ছে। সেই জন্য এখানে ডার্ক সিক্রেট লাভ কথাটা ব্যবহার করা হয়েছে। একদম কবিতার শেষ লাইনে কি বলছে? ডাজ দাই, দাই মানে ইয়োর, এখানে ইয়োর কি? দ্য রোজ লাইফ ডিস্ট্রয়। তো এবং সেই ওর্মের ডার্ক সিক্রেট লাভ, দ্য ডার্ক সিক্রেট লাভ অফ দ্য ওর ইজ ডিস্ট্রয়িং দ্য লাইফ অফ দ্য রোজ, এবং তার সেই ডার্ক সিক্রেট লাভ কি করছে না, তোমার জীবনটাকে ধ্বংস করে দিচ্ছে, ডিস্ট্রয় করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে। এই ধ্বংসটা আবার অনেক অনেক ক্রিটিক বলেন এটা শারীরিক ধ্বংস নাও হতে পারে, এই মৃত্যুটা শারীরিক মৃত্যু নাও হতে পারে, এটা হয়তো মোরাল ডিস্ট্রাকশন হতে পারে, মোরাল ডিকেও হতে পারে। তাহলে আমরা যদি পুরো কবিতাটাকে সাম আপ করি, আমরা কি দেখলাম না, কবিতার প্রথম লাইনে কবি বলছেন যে গোলাপ তুমি অসুস্থ। কেন অসুস্থ না, সেই অদৃশ্য কীট যে রাতের অন্ধকারে উড়ে বেড়াচ্ছিল, এবং সেই রাতে কিন্তু একটা ঝড় উঠেছিল, সে বিছানা পেয়েছে সেই গোলাপের মধ্যে আশ্রয় নেওয়ার জন্য, এবং ধীরে ধীরে তার সেই হিডেন লাভ, তার যে সিক্রেট লাভ, তার যে ডার্ক লাভ, সেটা কিন্তু ধীরে ধীরে সেই গোলাপের জীবনটাকে কিন্তু নষ্ট করে